আসসালামু আলাইকুম। চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? বাংলাদেশে বর্তমানে দুটি চাকরির চাহিদা শীর্ষে আছে। একটি হলো বিসিএস এবং আরেকটি হলো ব্যাংক। আপনারা অনেক সময়ই কনফিউশনে পড়ে যান যে আমি কোন চাকুরিটি আসলে বেছে নিব, কোনটির জন্য আমি আসলে প্রস্তুতি নিব, বিসিএস এর জন্য নিব নাকি ব্যাংকের জন্য নিব। এই কনফিউশন দূর করার জন্যই আমার আজকের এই ভিডিও। আমি এই ভিডিওতে বিসিএস এবং ব্যাংক এই দুটি চাকুরির সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করব পর্যায়ক্রমে। এরপর আপনারা নিজেরাই একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি বিসিএস এর জন্য ফিট নাকি ব্যাংকের জন্য ফিট, কোন চাকুরিটি আপনার জন্য সব থেকে উপযুক্ত হবে। তো প্রথমেই আমি আসব বিসিএস নিয়ে, অর্থাৎ বিসিএস এর সুবিধা কি এবং অসুবিধা কি। এটি যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি, আমার মনে হয় যে আপনারা নিজেই বিসিএস এবং ব্যাংকের মধ্যে যে তুলনা, সেটি নিজেরাই কমপ্লিট করে একটি সুন্দর সিদ্ধান্তে আসতে পারবেন। সকলের পরিস্থিতি কিন্তু এক না। আমার কাছে বিসিএস এবং ব্যাংক এর বাইরেও যে সকল বৈধ চাকুরি আছে, প্রত্যেকটা চাকুরির মূল্য সমান। বিসিএস এর সুবিধা, এটি নিয়ে আমি আগেও ভিডিও তৈরি করেছি। শুধু বিসিএস এর সুবিধা, মর্যাদা, বেতন এবং অন্যান্য বিষয় নিয়ে আমি আই বাটনে দিয়ে দিব, সেটিও আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। আর এখনো আমি বিসিএস এর সুবিধা নিয়ে সংক্ষেপে একটু বলি। বিসিএস এর সব থেকে বড় সুবিধা সেটি হচ্ছে সামাজিক মর্যাদা। অর্থাৎ আপনি একজন বিসিএস ক্যাডার হলে যেখানেই আপনি যাবেন, সারা বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক, আপনি হবেন ওই অনুষ্ঠানের মধ্যমণি। বিসিএস এর আরো অনেক সুবিধা থাকতে পারে, আরো 100 কারণ থাকতে পারে। 100টি কারণেও যদি ক্যাডার হওয়া যায়, যদি আমাকে বলা হয় আপনি একটি কারণ বেছে নেন, সেটি আমি বলবো অবশ্যই সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে বিসিএস এর সাথে তুলনা করার মতো অন্য কোনো চাকুরি নাই, এবং এটি সত্য। দ্বিতীয় যে সুবিধা বিসিএস এর, সেটি হচ্ছে একজন বিসিএস ক্যাডারের কাজের বৈচিত্র্যতা। অর্থাৎ আপনাকে একঘেয়েমি লাগে এরকম কাজ করতে হবে না। আপনি অনেক সময় অনেক দায়িত্ব পাবেন। আপনি নির্বাচনের দায়িত্ব পাবেন, আপনি উপজেলার খেলাধুলার কমিটিতে থাকবেন, আরো অন্যান্য সরকারের আদেশে যে কোনো প্রকার দায়িত্ব আপনি পাবেন, মূল দায়িত্বের বাইরেও। আর মূল দায়িত্ব যেটি, সেটিও আপনার বেশ বৈচিত্র্যময়। অর্থাৎ আপনার চাকুরিতে সবসময় একটি ভালো লাগা কাজ করবে, আপনি আনন্দে থাকতে পারবেন। তৃতীয় যে সুবিধা, সেটি হচ্ছে বিসিএস ক্যাডার হলে আপনি অফিস প্রধান হতে পারবেন। অর্থাৎ ক্যাডাররাই বিভিন্ন অফিস প্রধান হয়ে থাকেন, এবং মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থেকে 9টা থেকে 5টা এই টাইমেই আপনি অফিস করতে পারবেন। তো এই তিনটি সুবিধা গেল। চতুর্থ যে সুবিধা, সেটি আমি বলি, একজন বিসিএস ক্যাডার যত সরকারি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারেন। যত সেমিনার আছে, ওয়ার্কশপ আছে, ট্রেনিং আছে, এগুলোতেও তারা অংশ নিতে পারেন, এবং এ ধরনের সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং লেগেই থাকে। অর্থাৎ আপনার বৈধভাবে আয় করার একটা সুযোগ কিন্তু এই বিসিএস ক্যাডার হলে আপনার থাকবে। আচ্ছা, এরপরে আর একটি বড় সুবিধা, সেটি হচ্ছে চাকুরির নিরাপত্তা। অর্থাৎ খুব গুরুতর অপরাধ না হলে বিসিএস ক্যাডারদের চাকুরি যায় না, এবং বিসিএস ক্যাডাররা কিন্তু রাষ্ট্রপতির আদেশেই নিয়োগপ্রাপ্ত হন, এবং চাকুরি যেতেও নিশ্চয়ই রাষ্ট্রপতির আদেশ লাগবে। তো চাকুরির নিরাপত্তা বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ। আচ্ছা, এরপরে যে সুবিধা, সেটি হচ্ছে পেনশন। বিসিএস ক্যাডাররা অন্যান্য সরকারি চাকুরিজীবীদের মতো পেনশনভোগী হন, এবং এই পেনশনের অঙ্কটা কিন্তু অনেক বড়। তো এই গেল মোটা দাগে বিসিএস ক্যাডার হওয়ার জন্য যেসব সুবিধা আছে সেই সুবিধাগুলো। তো এখন আমি আসব বিসিএস ক্যাডার বা বিসিএস এর যাত্রায় অসুবিধা কি আছে। এই অসুবিধাগুলোও তো আমাদের জানতে হবে, তাই না? না হলে আমি বুঝবো কিভাবে যে আমি বিসিএস এ যাব নাকি আমি ব্যাংকের চাকুরিতে যাব। তো অসুবিধা কি, সেটা আমি প্রথমে সংক্ষেপে আমি একটু বলি। বিসিএস ক্যাডার বা বিসিএস এর চাকুরিতে সব থেকে বড় অসুবিধা, সেটা হচ্ছে এক একটি চাকুরির নিয়োগ পরীক্ষা সম্পন্ন হতে 3 থেকে 4 বছর লাগে। অর্থাৎ দীর্ঘ সময় লাগে। এত দীর্ঘ সময় সকল চাকুরি প্রার্থীর কিন্তু থাকে না। অনেকেরই আছে পরিবারকে সাপোর্ট দিতে হয়, অনেকেরই আছে দ্রুত চাকুরিতে ঢোকার প্রয়োজন হয়। তো এইটা যদি আমার হাতে এত এত বড় একটা লং টাইম যদি না থাকে, সেক্ষেত্রে বিসিএস এ তার আশাটা উচিত হবে না। দ্বিতীয়ত যে অসুবিধা, সেটি হচ্ছে এটি বাংলাদেশের সব থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি চাকুরির পরীক্ষা। অর্থাৎ আপনাকে এই দেশের শ্রেষ্ঠ মেধাবীদের সাথে কিন্তু প্রতিযোগিতা করে বিসিএস ক্যাডার হতে হবে। তো এই ধরনের
প্রতিযোগিতায় অংশ নিতে গেলে আপনার মেধা থাকতে হবে, আপনার পরিশ্রম থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, আপনার কৌশল থাকতে হবে। এই সব বিষয়ে আপনার যদি ঘাটতি পরিলক্ষিত হয়, আপনি কিন্তু দিন শেষে খালি হাতেও ফিরে আসতে পারেন। তো অসুবিধা হলো এটা, আপনি 3-4 বছর পরিশ্রমের পর আপনি শূন্য হাতেও ফিরে আসতে পারেন। যদি আপনার নন ক্যাডার থেকেও একটি জব না হয়, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার থেকে 3-4 বছর সময় নষ্ট হয়ে যাবে। তো এই জন্য বিসিএস এ চাকুরিতে আসতে গেলে আপনাকে এই জিনিসগুলো ভেবে চিনতে আপনাকে কিন্তু আসতে হবে। তো বিসিএস এর আরেকটি অসুবিধার কথা আমি বলি, মোটামুটি কয়েকটি ক্যাডার বাদে আমাদের তো 26টি ক্যাডার, এর মধ্যে দেখা যাচ্ছে 5-6টি ক্যাডারের প্রমোশন এবং প্রমোশন পলিসি খুব ভালো। বেশিরভাগ ক্যাডারের কিন্তু প্রমোশন জটিলতা একটু হলেও আছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংকের মতো লোন সুবিধা এবং মানে ব্যাংকে যেমন 4% ইন্টারেস্টে খুব সহজ শর্তে লোন পাওয়া যায়, বিসিএস থেকে এই ধরনের লোন পাওয়া যায়, তবে বেশ এটা জটিল এবং সময় সাপেক্ষ কাজ। অর্থাৎ ব্যাংকের মতো এত স্মুথ লোন ফ্যাসিলিটিস বিসিএস এর এমপ্লয়ীদের জন্য কিন্তু নাই। আচ্ছা, এরপর আর একটা ব্যাপার আমি বলি, বিসিএস এর সিলেবাসটা কিন্তু অনেক বিস্তৃত। এই দুনিয়ার সব বিষয়ে কম বেশি আপনাকে ধারণা রাখতে হয়। তো এই সব কিছু জেনে বুঝে দীর্ঘ প্রস্তুতি নিয়ে বিসিএস এ আসতে গেলে কিন্তু একটা বেশ বড় ধরনের মানসিক শক্তি লাগে। সেই শক্তিটাও সবার মধ্যে কিন্তু থাকে না। তো এটা চিন্তা ভাবনা করেও বিসিএস এ আসতে হবে। বিসিএস এ চাকুরির আর একটা অসুবিধার কথা আমি বলি, বিসিএস এর চাকুরিতে কিন্তু যখন তখন ইচ্ছা মতো যে কোনো জায়গায় বদলি হওয়া যায় না, এবং নিজ জেলায়ও পোস্টিং এর কিন্তু সুযোগ বেশ কম। অর্থাৎ নিজ জেলায় কিন্তু অনেক সময় অনেক ক্যাডারে আসা যায় না। যেমন আমি আমার কৃষি ক্যাডারের কথা বলি, আমাদের কৃষি ক্যাডারে কিন্তু নিজ জেলায় পদায়নের কোনো নীতিমালা নাই। অর্থাৎ আমি জীবনেও কিন্তু আমার নিজ জেলাতে চাকুরি করতে পারবো না। তো এই ছিল বিসিএস এর সুবিধা এবং অসুবিধা। এইগুলো বিবেচনা করেই কিন্তু আপনাকে বিসিএস এ আসতে হবে। বিসিএস নিয়ে তো অনেক জানলেন, এখন আসি ব্যাংকের সুবিধা অসুবিধা নিয়ে। হ্যাঁ, ব্যাংকেও কিন্তু অনেক সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে। তো ব্যাংকের সুবিধাগুলো দিকে আমি প্রথমে তাকাই। ব্যাংকের চাকুরি প্রথম যে সুবিধা আমি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংকের চাকুরি পাওয়া তুলনামূলক সহজ, কারণ ব্যাংকের পদ সংখ্যা বেশি। প্রতি বছর 5-6 হাজার লোক কিন্তু নিয়োগ দেয় এবং এই সার্কুলার গুলো বেশ বড়, অর্থাৎ বেশি লোকের কিন্তু চাকুরির সুযোগ তৈরি হয়। তো এটা হচ্ছে ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা। দ্বিতীয়ত যে সুবিধা সেটা হচ্ছে ব্যাংকের চাকুরির জন্য যে সিলেবাস সেটি বিসিএস এর মতো এত বিস্তৃত না। অর্থাৎ একজন মানুষ খুব বেশি যদি ইন্টেলেকচুয়াল নাও হয়, সে মোটামুটি 1-2 বছরের প্রস্তুতি নিলে কিন্তু খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ব্যাংকের জন্য, এবং অবশ্যই তার ব্যাংকে চাকুরি হয়ে যাবে। তাকে যে খুব বেশি মেধাবী, অতি মানবীয় মেধা শক্তিধারী হতে হবে এরকম না। মোটামুটি অল্প পরিশ্রমে জাস্ট ধৈর্য আর একাগ্রতা রাখলে, মোটামুটি ম্যাথ ইংরেজি প্র্যাকটিস করলে এবং ফ্রি হ্যান্ড রেখার দক্ষতা থাকলে কিন্তু ব্যাংকের চাকুরি তার হয়ে যাবে। আচ্ছা, ব্যাংকের চাকুরির আরেকটি বড় সুবিধা সেটি হচ্ছে প্যানেল সিস্টেম। অর্থাৎ আপনার যারা শূন্য পদে জয়েন করবে না, সেই শূন্য পদগুলোতে ওয়েটিং লিস্ট থেকে বা প্যানেল থেকে নিয়োগ দেওয়ার একটা ব্যবস্থা আছে। এটি অত্যন্ত সুন্দর একটি সিস্টেম। এটি বেকারদের কিন্তু চাকুরির সুযোগ আরো বৃদ্ধি করেছে। আচ্ছা, আর একটি সুবিধা ব্যাংকে, সেটা হচ্ছে ব্যাংকের নিয়োগগুলো কিন্তু বিসিএস এর মতো 3-4 বছর লাগে না। মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে, অর্থাৎ দ্রুত সময়ে যাদের চাকরি প্রয়োজন তারা কিন্তু চাকরিতে প্রবেশ করতে পারে। 2 বছরের মধ্যে মোটামুটি ব্যাংকের একটা নিয়োগ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। ব্যাংকের আর একটি সুবিধা সেটি হচ্ছে প্রমোশন জটিলতা কম। যদিও কয়েকটি ব্যাংকের অফিসার বা অফিসার ক্যাশ থেকে পরবর্তীতে সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হতে গেলে সময় লাগে, তারপরেও বেশিরভাগ ব্যাংকের কিন্তু প্রমোশন জটিলতা তুলনামূলক কম এবং ম্যানেজার কিন্তু হওয়া যায়। একটি পর্যায়ে ম্যানেজার বা তার আরো উপরের পদেও যাওয়া যায়। তো এটি হচ্ছে একটা সুবিধা যে ব্যাংকের প্রমোশন জটিলতা তুলনামূলকভাবে কম। আচ্ছা, ব্যাংকের আর একটা সুবিধা সেটি হচ্ছে এটি একটি ডেস্ক জব এবং আপনি একটি নির্দিষ্ট অফিসেই অবস্থান করবেন এবং আপনাকে বাইরে যেতে হবে না। যদি আপনি লোন বা এই ধরনের কোনো দায়িত্বে না থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অফিসেই আপনার সময়টা কাটবে। আর একটি বড় সুবিধা সেটি হচ্ছে ব্যাংকের জন্য একটা বড় সুবিধা সেটি হচ্ছে গাড়ি বাড়ি, এই যে লোন, কম্পিউটার লোন, এই লোনের সুবিধাটা কিন্তু অত্যন্ত বড় একটা সুবিধা। কথায় বলে না যে ব্যাংকারদের আর কিছু থাকুক বা না থাকুক একটা বাড়ি আছে, যেটা হচ্ছে সত্য। ব্যাংকাররা কিন্তু খুব অল্প ইন্টারেস্টে 4%, 5%, 6% ইন্টারেস্টে বেশ বড় অ্যামাউন্টের একটা লোন পান এবং এই লোন কিন্তু তারা চাকরি জীবনভর শোধ করতে পারেন। তো এটা একটা বড় সুবিধা ব্যাংকের জন্য। আচ্ছা, ব্যাংকের আর একটি সুবিধা সেটি হচ্ছে নিজ জেলা এবং নিজ উপজেলাতেও অনেক ক্ষেত্রে পোস্টিং এর কিন্তু সুযোগ আছে।
অর্থাৎ ব্যাংকাররা ইচ্ছা করলে তাদের নিজ জেলাতেও কিন্তু চাকুরি করতে পারেন, নিজ বাড়িতে থেকেও চাকুরি করতে পারেন, এবং ব্যাংকের তো অনেক শাখার তো শেষ নাই, ব্যাংকেরও শেষ নাই। তো এজন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু বদলি হওয়ারও সুযোগ আছে, যে কোনো জায়গায় চলে যাওয়ারও সুযোগ আছে। তো এই চাকুরির সুবিধাটা কিন্তু ব্যাংকে আপনাকে দিবে। আচ্ছা, এই তো গেল মোটামুটি ব্যাংকের সুবিধা সম্বন্ধে। এখন আমি আসব ব্যাংকের অসুবিধা সম্বন্ধে। তো ব্যাংকের অসুবিধা নিয়ে যদি আমি প্রথমে বলি যে 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 সমস্যা আছে, আমি সবচেয়ে বড় যে সমস্যাটা আমি নিজে ফেস করেছি, আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু একজন ব্যাংকার ছিলাম। আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার হিসাবে কর্মরত ছিলাম। আমি 6 মাসের মতো চাকরিটি করেছিলাম, তারপরে আমি বিসিএস এ জয়েন করি। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি সব থেকে বড় যে সমস্যাটা ফেস করেছিলাম সেটি হচ্ছে একঘেয়েমি। অর্থাৎ সারা দিন আপনাকে একই কাজ করতে হবে, বারবার বারবার একই কাজ করতে হবে, কাজের কোনো বৈচিত্র্যতা নাই। আপনি টাকা ট্রান্সফার করছেন তো ট্রান্সফারই আপনাকে করতে হবে, অথরাইজ করছেন তো আপনাকে অথরাইজ করে যেতে হবে, আপনি ডিডি বা পিও ইস্যু করছেন তো আপনাকে ওই কাজটি করে যেতে হবে। তো এই যে একঘেয়েমি, এটা খুবই বিরক্তিকর। তো ব্যাংকের চাকরি করতে গেলে এই একঘেয়েমি যুক্ত জীবনকে মেনে নিয়েই কিন্তু আপনাকে এই চাকরি করতে হবে। দ্বিতীয় যে সমস্যা সেটি হচ্ছে সামাজিক মর্যাদা। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকের সামাজিক মর্যাদা অনেক কম। মানুষ ব্যাংকারদের ওই সম্মানটা দিতে চায় না যেটুকু সম্মান একজন ব্যাংকারের প্রাপ্য। তো মানুষ আসলে তাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করে। আমি যতদূর যা ফিল করেছি, আমি নিজেও এরকম মনে হতো যে ওই সামাজিক মর্যাদাটা কিন্তু ব্যাংকারদের নাই, যেটা একজন বিসিএস ক্যাডার, ইভেন অনেক নন ক্যাডার কর্মকর্তারা যেটা ভোগ করে থাকেন, সেই মর্যাদাটা একজন ব্যাংকার কখনোই পায় না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে হলো এটা, কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের কোনো চাকুরির মর্যাদাই কম হওয়া উচিত না। প্রত্যেককে একজন চাকুরিজীবীকে সম্মান দিতে হবে। একজন চাকুরিজীবীও যেমন একজন জনগণকে সম্মান দিবে, একজন জনগণও কিন্তু একজন চাকুরিজীবীকে তার প্রাপ্য সম্মানটুকু দিবে। আচ্ছা, ব্যাংকের আরেকটি বড় অসুবিধা সেটা হচ্ছে শারীরিক পরিশ্রমটা কিন্তু অনেক বেশি। আপনি সারা দিনেও কখনো কিন্তু আপনার হাত ফাঁকা থাকবে না। অর্থাৎ আপনাকে সব সময়ই কোনো না কোনো কাজ করে যেতে হবে যেতে হবে যেতে হবে, এবং মানসিক চাপও কিন্তু আছে। আপনি আপনার কাজে ভুল হলে সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে। সব সময় আপনাকে একটা টেনশনে রাখবে, বা আপনার লোনের একটা টার্গেটের যে ব্যাপার আছে সেটাও অনেক জায়গায় আছে। একটা টার্গেট থাকবে, একটা চাপ থাকবে, এবং আপনার হাত ফাঁকা হবে না। আরেকটি বড় সমস্যা, আপনাকে 9টা টু 5টা অন্যান্য অফিস যে সিস্টেমে চলে, ব্যাংকে কিন্তু সেটা না। আপনাকে 5টার পরেও আপনার ডে ক্লোজ দেওয়া পর্যন্ত, অর্থাৎ 5টার পরেও আপনার কাজ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে 6টা 7টা 8টা 9টা পর্যন্ত ব্যাংকে কাটানো লাগতে পারে। তো এটি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করে। কারণ আমরা সবাই চাকুরিটি কেন করি? আমরা চাকুরিটি করতে চাই হচ্ছে আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকার জন্য। তো সেই ভালো থাকার মতো সময়টা যদি আমি আমার চাকুরি করে না পাই, তাহলে এই চাকুরি করার উদ্দেশ্যটা কি? তো এটি হচ্ছে ব্যাংকে চাকুরি করার সবচেয়ে বড় অসুবিধা, যে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময়টা দিতে পারবেন না। আচ্ছা, ব্যাংকারদের আরেকটি সমস্যা সেটি হচ্ছে অন্যান্য ক্যাডার এবং নন ক্যাডার অফিসাররা যেমন পার্সোনাল রুম পেয়ে থাকেন, ব্যাংকারদের কিন্তু এই সুযোগ নেই। ম্যানেজারের একটি রুম আছে, এর বাইরে কিন্তু সবাইকে একই লাইনে থাকা, আপনারা তো ব্যাংকে গিয়েছেন, সবাই দেখেছেন যে একই ডেস্কে বসতে হয়। তো এই ধরনের পার্সোনাল রুম বা প্রাইভেসির সুযোগ কিন্তু ব্যাংকের চাকুরিতে নাই। আচ্ছা, এর বাইরে আর একটি বড় সমস্যা সেটি হচ্ছে যে বেতনের বাইরেও কিন্তু ব্যাংকারদের বৈধ ইনকামের কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি বেতন পাবেন এবং 4,000 টাকা লাঞ্চ ভাতা পাবেন, এইটাই হচ্ছে আপনার ইনকাম। এর বাইরে আর কোনো প্রকার বৈধ ইনকামের কোনো সুযোগ নাই। আচ্ছা, ব্যাংকারদের জন্য সেমিনার, ওয়ার্কশপ, বিভিন্ন প্রকার অনুষ্ঠান, ট্রেনিং, এগুলো তো একদমই নাই। অর্থাৎ চাকুরি করার যে চার্ম, আপনি ঘুরবেন ফিরবেন, এই জেলায় যাবেন ওই জেলায় যাবেন, এখানে ওয়ার্কশপ করবেন, এখানে সেমিনার করবেন, এই ধরনের যে চার্ম, এটা কিন্তু ব্যাংকের চাকুরিতে একদমই নাই। তো এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি অসুবিধার কথা আমি বলি, পেনশন। দুই একটি ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পেনশন আছে, কিন্তু অন্যান্য রাজস্ব খাতের কর্মকর্তা বা কর্মচারীরা যেভাবে পেনশন পান, এই ধরনের কোনো পেনশন ব্যাংকিং সিস্টেমে কিন্তু নাই। যদিও সরকার একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করছে, তারপরও বর্তমানে ওই হারে কিন্তু পেনশনটা ব্যাংকের ক্ষেত্রে নাই। অর্থাৎ আপনি লোন ফ্যাসিলিটি পাবেন ঠিক আছে, কিন্তু পেনশনের মতো এই ফ্যাসিলিটিটা সম্পূর্ণ সুন্দরভাবে পাবেন না। তো আমি বিসিএস এর সুবিধা এবং অসুবিধা এবং ব্যাংকের সুবিধা এবং অসুবিধা, এই সবগুলো বিষয় নিয়ে কম বেশি আলোচনা করেছি।
এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা যে আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি নেবেন নাকি ব্যাংকের জন্য প্রস্তুতি নেবেন। দুইটারই সুবিধা আছে, অসুবিধা আছে, অর্থাৎ এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার হাতে যদি যথেষ্ট সময় থেকে থাকে এবং আপনি যদি খুব বেশি ইন্টেলেকচুয়াল মনে করেন বা নিজেকে বিসিএস এর জন্য ফিট মনে করেন, আপনি বিসিএস এ আসবেন। আর যদি মনে হয় যে না, আমার আমার মধ্যে কিছু ল্যাকিংস আছে, আমি ম্যাথ ইংরেজি টুকটাক পারি, বা আমার হাতে সময়ও কম, আমার দ্রুত সময়ে চাকুরির দরকার এবং আমার এত বৈচিত্র্যতার দরকার নাই চাকুরি জীবনে, আমার একটা চাকুরি হলেই হলো এবং আমার প্রমোশনটা হলে ঠিক মতো হলো, সেক্ষেত্রে আপনি ব্যাংকেও আসতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।